সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের ব্যবসা উদ্যোগ বিষয়ে পাঠদান করব। আজকে আমি পাঠদান করব অষ্টম অধ্যায় ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই অধ্যায় শেষে আমরা যা কিছু শিখতে পারবো। দেখো, তোমাদের ব্যবসা উদ্যোগ পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায় পৃষ্ঠা নাম্বার 95। ঠিক আছে, এই ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, এই অধ্যায়টি পাঠ শেষে আমরা যা কিছু শিখতে পারবো তার মধ্যে হলো এক, ব্যবস্থাপনার ধারা ও কার্যাবলী ব্যাখ্যা করতে পারবো। এক, ব্যবস্থাপনা ধারা ও কার্যাবলী ব্যাখ্যা করতে পারবো। দুই, পরিকল্পনা ধারণা ও প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারো। তিন, সংগঠিত করণের ধারণাও ব্যাখ্যা করতে পারব। চার, ব্যক্তিত্বের ধারণা ও গুরুত্ব ধারণাও প্রকাশের বর্ণনা করতে পারব। পাঁচ, ভালো ব্যক্তিত্বের গুণাবলী চিহ্নিত করতে পারব। ছয়, ব্যবসায় অর্থায়নের ধারণা ও উৎসগুলো বর্ণনা করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, আজকে এই অধ্যায় আলোচনার পর আমরা যা কিছু জানতে পারবো পাঠ শেষে সেগুলো কি ব্যবস্থাপনার ধারণা ও কার্যাবলী ব্যাখ্যা করতে পারবো, পরিকল্পনার ধারণা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো, সংগঠিতকরণের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, নেতৃত্বের ধারণা ও প্রকাশের বর্ণনা করতে পারবো, ভালো নেতৃত্বের গুণাবলী চিহ্নিত করতে পারবো, ব্যবসায় অর্থায়নের ধারণা ও উৎসগুলো বর্ণনা করতে পারবো। তাহলে এবার আসো, আমরা আজকে আলোচনা করব ব্যবস্থাপনা ধারণা, পরিকল্পনা ধারণা, সংগঠনের ধারণা। একটু তোমরা পাঠ্য বই পড়ো। তাহলে আসলে ব্যবস্থাপনা কি? ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, ঠিক আছে, প্রত্যেক কাজের একটা ব্যবস্থাপনা আছে। হ্যাঁ, পারিবারিক বলো, ব্যক্তিগত বলো, ঠিক আছে, বা সামাজিক সংগঠন বলো, প্রত্যেক
কাজের একটা কি আছে ব্যবস্থাপনা আছে, কিন্তু আমরা যেহেতু ব্যবসা শিক্ষা স্টুডেন্ট, আমরা ব্যবসা নিয়ে আলোচনা করব, সেহেতু আজকে আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব। ব্যবস্থাপনা কি? ব্যবস্থাপনা হচ্ছে অন্য লোকদের সামর্থ্য কাজে লাগিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া দক্ষতা ও কৌশল। ঠিক আছে, মানে এই মনে একটা ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন লোকের প্রয়োজন হয়, এদের সামর্থ্যকে কাজে লাগিয়ে দক্ষতা কৌশলকে কাজে লাগিয়ে কোনো একটা কাজ করিয়ে নেওয়াকে বলা হয় কি ব্যবস্থাপনা। ঠিক আছে, তো আধুনিক ব্যবস্থাপনার জনক পরিচিত হেনরি ফেউলের মতে ব্যবস্থাপনা হলো পূর্বানুমান, পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের সমষ্টি। তাহলে আসলে ব্যবস্থাপনার সঙ্গে আমরা কি পেয়েছি? দেখো, ব্যবস্থাপনা হচ্ছে অন্য লোকদের সামর্থ্যকে কাজে লাগিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া দক্ষতা ও কৌশল। ঠিক আছে, বিভিন্ন লোকের মধ্যে বিভিন্ন দক্ষতা রয়েছে। ঠিক আছে, বিভিন্ন স্কিল আছে, এটাকে কাজে লাগিয়ে কোনো একটা কাজ করিয়ে নেওয়ার কৌশলকে বলা হয় ব্যবস্থাপনা। আধুনিক ব্যবস্থাপনার জনক হলেন হেনরি ফেউল। আমি কিন্তু তোমাদেরকে প্রশ্ন করবো, উত্তর দিতে হবে। আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেউলের মতে ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের সমষ্টি। এই যে আমরা সংখ্যাত আলোচনা করেছি, এখান থেকে আমরা ব্যবস্থাপনার কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করতে পারি। ব্যবস্থাপনা দেখো, তাহলে আমরা যে সংখ্যাটা পেয়েছি সেখান থেকে আমরা যদি আলোচনা করি প্রায় ব্যবস্থাপনা হলো কতগুলো কাজের ধারাবাহিক প্রক্রিয়া। 2 ব্যবস্থাপনা পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য পরিচালিত হয়। 3 ব্যবস্থাপনা একটি দলগত প্রক্রিয়া। ব্যবস্থাপনা একটি চলমান প্রক্রিয়া, সময়ের সাথে মিল রেখে ব্যবস্থাপনা কাজে নতুন কৌশল গ্রহণ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জেনেছি ব্যবস্থাপনা কি। ব্যবস্থাপনা হচ্ছে অন্য লোকদের সামর্থ্যকে কাজে লাগিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার দক্ষতা ও কৌশল।
ঠিক আছে, আমার প্রতিষ্ঠানে যে সমস্ত লোক কাজ করবে তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে কিভাবে আমি আমার কাজটা সম্পাদন করব, আমি আমার লোককে বুঝবো, সেই দক্ষতা ও কৌশলকে বলা হয় ব্যবস্থাপনা। আধুনিক ব্যবস্থাপনার জনক হলেন হেনরি ফিশ। আধুনিক ব্যবস্থাপনার জনককে হেনরি ফিশ। তিনি একটি সংজ্ঞা দিয়েছেন, তার মতে ব্যবস্থাপনা হচ্ছে পূর্বানুমান ও পরিকল্পনা। অর্থাৎ আমাকে কোনো কাজ করতে হলে পূর্বে একটু অনুমান করতে হবে এবং কাজটি কীভাবে সম্পাদন করবো তা একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে। সংগঠিত করো, এই যে ব্যবস্থার যে বিভিন্ন উপকরণ বিভিন্ন জায়গায় স্মৃতি আছে তাদেরকে একত্রিত করে বলা হয় সংগঠিত করো। নির্দেশনা, আমাকে যারা আমার অধীনে কাজ করতেছে তাদেরকে আমাকে বিভিন্ন দিক নির্দেশনা দিতে হবে। সমন্বয় সাধন, যারা এখানে বিভিন্ন সেক্টরে বিভিন্ন কাজ করছে তাদের মধ্যে একটা কী করতে হবে, সমন্বয় সাধন করতে হবে এবং এদেরকে কী করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এই সমস্ত কাজের সমষ্টি হচ্ছে ব্যবস্থাপনা। ঠিক আছে, এই সংখ্যাটি যদি আমরা আলোচনা করি বিশ্লেষণ করি তাহলে আমরা ব্যবস্থাপনার আমরা 7টি বৈশিষ্ট্য লক্ষ্য করি। এক হচ্ছে ব্যবস্থাপনা হলো কতগুলো কাজের ধারাবাহিক প্রক্রিয়া। এটা এক জিনিসের সময়, এটা দাবাভাবে সরলতে থাকবে। ব্যবস্থাপনা পূর্ব নির্ধারিত লক্ষ্য পর্যন্ত পরিচালিত হয়। ঠিক আছে, আমরা ব্যবস্থাপনা যখন করবো নিশ্চয়ই আমরা আগে থেকে একটা আমার কি লক্ষ্য নির্ধারণ করেছি, আমি কি কাজ করবো, আমার লক্ষ্য কি। ঠিক আছে, ওই লক্ষ্য অর্জনের ব্যবস্থাপনা কি হয়, পরিচালিত হয়। ব্যবস্থাপনা একটি দলগত প্রক্রিয়া, অর্থাৎ কোনো একক প্রক্রিয়া নয়। এখানে যারা কাজ করতেছে একটা টিম ওয়ার্ক। ঠিক আছে, আমরা সবাই মিলে এখানে কি করবো, যেমন মনে করো একটা মনে করো আমরা ব্যবসা করতে করি, সেখানে মনে করো হিসাব বিভাগ আছে, হ্যাঁ, তারপর মনে করো প্রশাসন আছে, তারপর প্রোডাকশন সাইড আছে না। তাহলে এই সবার সম্মিলিত প্রক্রিয়ায় একজন ব্যবস্থাপক লোককে করতে পারে। সেই জন্য ব্যবস্থাপনা একটি কি দলগত প্রক্রিয়া। ব্যবস্থাপনা একটি চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে, নির্দিষ্ট করে একটা সময় নেই। সময়ের সাথে মিল রেখে ব্যবস্থাপনার কাজে কৌশল গ্রহণ করা হয়। তাহলে আমরা ব্যবস্থাপনার কয়েকটি বৈশিষ্ট্য এখানে উল্লেখ করেছি 4টি। কি কি? এক হলো ব্যবস্থাপনা হলো কতগুলো কাজের ধারাবাহিক প্রক্রিয়া। ব্যবস্থাপনা পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য পরিচালিত হয়। ব্যবস্থাপনা একটি দলগত প্রক্রিয়া। ব্যবস্থাপনা একটি চলমান প্রক্রিয়া, সময়ের সাথে মিল রেখে ব্যবস্থাপনার কাজে নতুন নতুন কৌশল গ্রহণ করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানতে পেরেছি ব্যবস্থাপনা সংজ্ঞা, ব্যবস্থাপনা কি বৈশিষ্ট্য। এখন আমরা আলোচনা করব ব্যবস্থাপনা কার্যাবলী। ব্যবস্থাপনা ব্যবস্থাপনা কার্যাবলী। ঠিক আছে, এখানে আমরা ব্যবস্থাপনার 7টি আমরা আমাদের পাঠ্যপুস্তকে ব্যবস্থাপনার কাজটি হিসেবে কয়টি 7টি। দেখো, প্রথম কাজটা হলো ব্যবস্থাপনা, এক হচ্ছে পরিকল্পনা প্রণয়ন, 2 সংগঠিতকরণ, ঠিক আছে, 3 কর্মী সংস্থান, 4 হচ্ছে নির্দেশনা দান, 5 প্রেরণা দান, 6 সমন্বয় সাধন, 7 হচ্ছে নিয়ন্ত্রণ। প্রিয় শিক্ষার্থীরা,
এইখানে আমি ব্যবস্থাপনার কয়টি কাজ উল্লেখ করেছি দেখো 1 2 3 4 5 6 7 কাজগুলো কি কি? এক হচ্ছে পরিকল্পনা প্রণয়ন, 2 সংগঠিতকরণ, 3 কর্মী সংস্থান, 4 নির্দেশনা দান, 5 প্রেরণা দান, 6 সমন্বয় সাধন, 7 নিয়ন্ত্রণ। তাহলে এবার আমরা একটা আলোচনা করি পরিকল্পনা প্রণয়ন। তো ব্যবস্থাপনার প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা প্রণয়ন। আমি কাদের দিয়ে কাজটি করব, কিভাবে করব, কখন করব, ঠিক আছে, এটা আমাকে বুঝতে কি করতে হবে? নির্ধারণ করতে হবে। এই কাজটি বলা হয় পরিকল্পনা প্রণয়ন। যে কোনো আমি কাজ করতে গেলে এই কাজটা কিভাবে শুরু করব, কখন শুরু করব, কোথায় শুরু করব, কাকে দিয়ে করব, ঠিক আছে, এই সিদ্ধান্তগুলো আগে থেকে নিতে হয়। এই সিদ্ধান্তগুলো নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় পরিকল্পনা প্রণয়ন। এর আসো 2 নম্বর কাজ সংগঠিতকরণ। একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গেলে বিভিন্ন ধরনের মানবিক ও বস্তুগত উপকরণের প্রয়োজন হয় এবং যারা এই সমস্ত কাজে নিয়োজিত আছে তাদেরকে মধ্যে দায়িত্ব কি করতে হয়? বন্টন করতে হয় এবং প্রত্যেকের মধ্যে একটা আন্তঃসম্পর্ক তৈরি করতে হয়, না হলে লোককে পোষা সম্ভব নয়। তাহলে এই ব্যবসায় এর প্রয়োজনীয় সকল মানবিক ও বস্তুগত উপকরণ এবং সম্পর্কে যথাযথভাবে ব্যবহার করার জন্য কর্মীদের মধ্যে দায়িত্ব বন্টন ও আন্তঃসম্পর্ক তৈরির কার্যগুলিকে বলা হয় সংগঠিতকরণ। কি বলেছি আমরা বলো দেখি? ব্যবসায়ের প্রয়োজনীয় মানবিক ও বস্তুগত উপকরণ এবং সম্পর্কে যথাযথভাবে ব্যবহার করার জন্য কর্মীদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতা বন্টন এবং আন্তঃসম্পর্ক তৈরির কার্যগুলিকে সংগঠন বলা হয়। এবার সব কর্মী সংস্থান। তাহলে প্রতিষ্ঠানের অন্যতম কাজ হচ্ছে কর্মী সংস্থান, ঠিক আছে। তাহলে এখানে মনে করো একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গেলে সেখানে বিশাল কর্মীবাহিনীর প্রয়োজন, ঠিক আছে। একটা সেক্টরে এক ধরনের কর্মীর প্রয়োজন। তাহলে এই যে দক্ষতা, আমাদেরকে কর্মী জোগাড় করতে হবে কি? যে যে কাজের জন্য আমার কর্মী প্রয়োজন তাকে ওই কাজে দক্ষ হতে হবে। এই দক্ষতা সম্পন্ন কর্মী জোগাড় করাকে বলা হয় কর্মী সংস্থান। আমি যদি সঠিক জায়গায় সঠিক কর্মী নিয়োগ করতে না পারি, দক্ষতা সম্পন্ন কর্মী যদি আমি নিয়োগ দিতে না পারি, তাহলে আমার উদ্দেশ্য সফল হবে না। তো এই কারণে একটি প্রতিষ্ঠানের দক্ষতা সম্পন্ন কর্মী নিয়োগ দেওয়া অবশ্যই প্রয়োজন। এই কর্মী নিয়োগ দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় কর্মী সংস্থান। তাই হচ্ছে নির্দেশনা দান। তাহলে এই যে আমরা তিনটা আমরা কাজ করে দেখছি, একটা পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, কর্মী সংস্থান নিয়োগ দিলাম। তাহলে এরা কি কাজ করবে, কিভাবে তারা তাদের কার্যগুলি সম্পাদন করবে? হ্যাঁ, এই জন্য একজন ব্যবস্থাপককে কি করতে হয়? তাদেরকে দিক নির্দেশনা দিতে হয়। তাহলে পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মীদের আদেশ নির্দেশ প্রদান করাকে বলা হয় নির্দেশনা দান। তাহলে আমরা কি বুঝলাম? এই যে পরিকল্পনা, অর্থাৎ সবচেয়ে প্রথম যে কাজটা হচ্ছে পরিকল্পনা, তাই না? এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মীদেরকে আদেশ নির্দেশ প্রদান করাকে বলা হয় নির্দেশনা দান। ব্যবস্থাপক কর্মীদের কোন কাজ কখন কিভাবে সম্পন্ন করতে হবে তা নির্দেশনা প্রদান করে থাকেন। একজন ব্যবস্থাপক তার কর্মীদেরকে কখন কোথায় সে কাজ করবে, কিভাবে তার কাজটা সম্পাদন করবে তার একটা কি করে দিক নির্দেশনা প্রদান করে থাকে। যথার্থ নির্দেশনা দিতে পারলে, যদি একজন ব্যবস্থাপক কর্মীকে তার যথাযথ নির্দেশনা দিতে পারেন, তাহলে কর্মীরা সর্বাধিক
দক্ষতা প্রদর্শন করতে পারে। অনেকে নির্দেশনা দানকে নেতৃত্ব দানের সাথে তুলনা করেছেন। তাহলে আমরা সেই সংস্কৃতিতে আমরা বলি নির্দেশনা দান হচ্ছে কি, এই যে আমরা যে একটা পরিকল্পনা করেছি, এই পরিকল্পনাটা বাস্তবায়নের জন্য ওই প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদেরকে আদেশ নির্দেশ প্রদান করাকে বলা হয় নির্দেশনা। এরপর সে প্রেরণা দান হচ্ছে উৎসাহিত করা। কাউকে গালমন্দ দিয়ে জোর করে ক্ষমতা প্রয়োগের ভয়ভীতি দেখিয়ে কর্মীদের কাছ থেকে কাজ আদায় করা যায় না। ঠিক আছে, তাহলে প্রতিষ্ঠানের কর্মীদের কাজের প্রতি আগ্রহী উৎসাহিত করার প্রক্রিয়াকে বলা হয় প্রেরণা। তো প্রেরণা কি? প্রেরণা যদি আমরা সংখ্যা আলোচনা করে আমরা কি পাই? প্রতিষ্ঠানে যে সমস্ত কর্মী নিয়োজিত আছে কাজের প্রতি তাদেরকে আগ্রহী উৎসাহিত করার প্রক্রিয়াটা কিভাবে তাদেরকে কাজে আগ্রহী করা যায়, কাজের প্রতি তারা কিভাবে উৎসাহিত হয়, এই কলা কৌশলকে বলা হয় প্রেরণা। প্রেরণা বলে কর্মীরা আগ্রহ নিয়ে দায়িত্ব পালন উদ্বুদ্ধ হয় এবং মানসম্মত কাজ সম্পাদনে সক্ষম হয়। যদি আমরা কর্মীদের উৎসাহিত করতে পারি, উদ্বুদ্ধ করতে পারি, তাহলে তারা কাজের প্রতি আগ্রহী হবে, আগ্রহ নিয়ে তারা দায়িত্ব পালন করবে, ফলে কি হয়? মানসম্পন্ন কাজ সম্পাদিত হয়। এর হচ্ছে সমন্বয় সাধন প্রক্রিয়া ব্যবসায়িক সংগঠনের কর্মী বিভিন্ন বিভাগ উপবিভাগের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপন করা হয়। সমন্বয় সাধনের মাধ্যমে প্রতিষ্ঠানের সকলে মিলে একটি দলে পরিণত হয় যা ঐক্যবদ্ধ কাজ সম্পাদনে সহায়তা করে। তাহলে এই যে আমরা মনে করি একটা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ রয়েছে, তাই না? এই প্রতিটি বিভাগের কাজের মধ্যে আমাদের একটা কি করতে হবে? সমন্বয় সাধন করতে হবে, একটা যোগাযোগ সম্পর্ক তৈরি করতে হবে। ফলে ওই প্রতিষ্ঠানের কর্মরত সকল বিভাগ কর্মকর্তা কর্মচারী একটি দলে কি হয়? পরিণত হয়। ফলে কাজের গতি বৃদ্ধি হয় এবং লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়। সদস্যের নিয়ন্ত্রণ পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পাদিত হচ্ছে কিনা তা তদারকি করা, ত্রুটি বিচ্যুতি নির্ণয় করা এবং প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার সার্বিক প্রক্রিয়াকে বলা হয় নিয়ন্ত্রণ। তাহলে আমরা যে একটা পরিকল্পনা তৈরি করেছি, ওই পরিকল্পনা অনুযায়ী কাজগুলো ঠিক মতো হচ্ছে কিনা, এখানে কোনো ভুল আছে কিনা, কি ভুল আছে তা আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে এবং সংশোধন করতে হবে। তাদেরকে কি করতে হবে? দিক নির্দেশনা দিতে হবে। এই কাজের প্রক্রিয়াকে বলা হয় নিয়ন্ত্রণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ব্যবস্থাপনার কয়টি কাজ করেছি? 7টি। কি? পরিকল্পনা, সংবিধিকরণ, কর্মী সংখ্যা, নির্দেশনা, নিয়ন্ত্রণ। এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে তোমাদেরকে, ক্রম অনুযায়ী এই কাজগুলো মনে রাখতে হবে। যেমন যদি আমি একটু প্রশ্নে বলি যে ব্যবস্থাপনার দ্বিতীয় কাজটি উল্লেখ করো, একে দ্বিতীয় কাজ কোনটা? সংবিধিকরণ। তুমি যদি কর্মী সংখ্যা যদি প্রমাণ করো তাহলে সেটা কি হবে? ভুল হবে। সেই কারণে 1 নম্বরে কোন কাজ, 2 নম্বরে কোন কাজ, 3 নম্বরে কি আছে, 4 5 6 তার একটা দাবিটা আছে। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ আলোচনা করেছি ব্যবস্থাপনার কার্যাবলী। এরপর আসো পরিকল্পনা। পরিকল্পনা হচ্ছে কোনো কাজের পূর্ব প্রস্তুতি। পরিকল্পনা হচ্ছে কি? কোনো কাজের পূর্ব প্রস্তুতি। ঠিক আছে, আমি যে একটা কাজ করব, প্রত্যেকটা কাজের একটা প্রস্তুতি আছে। যেমন তোমরা মনে করো, তুমি যদি মনে করো আমি পরীক্ষায় 1 পাস করতে চাই, ব্যবসা উদ্যোগে আমি 80 নম্বর পেতে চাই, এই জন্য তোমার একটা দরকার প্রস্তুতি দরকার। আগে থেকে এই পূর্ব প্রস্তুতি বলা হয় কি? পরিকল্পনা। তার মানে আমি যে কাজটি করব সেটা কিভাবে করব, কখন করব, কোথায় করব, ঠিক আছে, কি প্রক্রিয়া করব,
হ্যাঁ, এটা পূর্ব থেকে নির্ধারণ করাকে বলা হয় কি পরিকল্পনা। ঠিক আছে, পরিকল্পনাকে সাধারণত আমরা তরিবিহীন নৌকার সাথে আমরা তুলনা করতে পারি। যেমন সাগরে যদি আমরা একটা তরি পাশে দিই, কোনো মাঝি না থাকে, তাহলে কি হবে? পানির ঢেউয়ে তাড়াতাড়ি নৌকাটি মাছ ধরিয়ে পাশ থাকবে। যদি একটা মাঝি থাকে, সে কি করবে? তার দাড়ি ছাড়িয়ে লোককে ওই নৌকাটাকে নিয়ে দিতে পারবে। তাহলে পরিকল্পনা সেরকম, যদি কোনো ব্যবসা বা কাজে যদি পরিকল্পনা থাকে, তাহলে আমরা লোককে পুষতে পারবো না। সেই জন্য হচ্ছে কি পরিকল্পনাবিহীন কাজকে এখানে মাঝিবিহীন পরিচালনা কি করা হয়? তুলনা করা হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখা যাচ্ছে কি প্রত্যেকটা কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি পরিকল্পনা। সঠিক পরিকল্পনা যদি আমরা নিতে না পারি, তাহলে আমরা লক্ষ্যে পুষতে কি পারবো না। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো নেতৃত্বের ধারণা। নেতৃত্ব কি? অর্থাৎ যে কোনো কাজের একজন কি থাকেন? নেতা থাকে। যে কোনো কাজের একজন কি থাকেন? নেতা থাকে। ওই নেতা যে সমস্ত কার্যগুলি সম্পাদিত করে তাকে বলা কি নেতৃত্ব। অর্থাৎ নেতার কাজকে বলা হয় কি নেতৃত্ব। ঠিক আছে, নেতা যদি সঠিক নেতৃত্ব দিতে ব্যর্থ হয়, তাহলে তিনি লক্ষ্যে পৌঁছতে পারবেন না। তাহলে এখানে আমরা কি পেয়েছি? নেতৃত্ব নিয়ে আলোচনা করতে হলে আমাদের আসতে হবে কি নেতা। নেতাকে যিনি কোনো কাজের নেতৃত্ব দেন তাকে বলা হয় কি নেতা। তো নেতৃত্ব কি? নেতা যা করেন তাহলে নেতৃত্ব। এখানে নেতা বলতে যেটা আমরা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করতেছি, ব্যবস্থাপনা মূলত কি একজন ব্যবস্থাপক। ওই ব্যবস্থাপককে আমরা বলতে পারি ব্যবস্থাপনের নেতা। ঠিক আছে, তাহলে ওই নেতার কাজকে বলা হয় কি নেতৃত্ব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা কি আলোচনা করেছি? ব্যবস্থাপনা সম্মান নিয়ে আলোচনা করেছি, ব্যবস্থার বৈশিষ্ট্য নিয়ে, ব্যবস্থাপনার কার্যগুলো নিয়ে, পরিকল্পনা নিয়ে। তাহলে পরিকল্পনা কি? পরিকল্পনা সংক্ষেপে যদি আমরা বলি, পরিকল্পনা হলো কোনো কাজের পূর্ব প্রস্তুতি। আমি কাজটি কিভাবে করব, কখন করব, কোথায় করব, কাকে দিয়ে করাবো, এই প্রক্রিয়াকে বলা হয় কি পরিকল্পনা। সঠিক পরিকল্পনা যদি না হয়, তাহলে লক্ষ্যে পৌঁছা কি নয়, সম্ভব নয়। নেতৃত্ব, নেতা যা করেন তাকে বলে কি নেতৃত্ব। এখন আমরা শেষ করতে যাচ্ছি নেতৃত্বের কথা। আমরা বিভিন্ন রূপে আমরা নেতৃত্ব এখানে কি দেখতে পাই? এক হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। গণতান্ত্রিক নেতৃত্ব হলো একজন ব্যবস্থাপক, যাকে আমরা প্রতিষ্ঠানের নেতা বলে জেনে থাকি। তিনি যে কোনো কাজ করার সময় যদি তার অধস্তন কর্মচারীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেন, তখন ওই নেতৃত্বকে বলা হয় গণতান্ত্রিক নেতৃত্ব। ঠিক আছে, তাহলে গণতান্ত্রিক নেতৃত্ব হচ্ছে কি? যে নেতৃত্বে নেতা তার অধস্তন কর্মকর্তা কর্মচারীর সাথে আলোচনা করে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত উপনীত হন, ওই দলের নেতৃত্ব বলা হয় গণতান্ত্রিক নেতৃত্ব। এই গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য হচ্ছে নেতা কি করেন? অধস্তনদের সাথে আলোচনা করেন, যারা যারা আছে তাদেরকে পরামর্শ গ্রহণ করেন, তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন, কর্মীরা যদি কোনো প্রশ্ন করেন তাকে দেন, প্রশ্ন করেন তাকে দেন, সুযোগ দেন। দুই হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। স্বৈরতান্ত্রিক দেখো এখানে এই শব্দ থেকে আমরা বুঝতে স্বৈরতান্ত্রিক অর্থাৎ নেতা আমি যা বলবো তাই হবে। অর্থাৎ যে নেতৃত্বে নেতা তার
সিদ্ধান্ত কারোর সাথে আলাপ আলোচনা না করে অথচ কর্মকর্তা কর্মচারীদের উপর অর্পণ করেন ওই দলের নেতৃত্বকে বলা হয় গণতান্ত্রিক নেতৃত্ব। ঠিক আছে, তাহলে এই নেতৃত্বে যে আমরা বৈশিষ্ট্য আলোচনা করে আমরা কি দেখতে পাই, নেতা শুধু আদেশ দেন, কোনো জবাবদিহিতা করেন না, সম্পূর্ণভাবে নিজের ক্ষমতা সামর্থ্যের উপর নির্ভর করে, কর্মীদের সামর্থ্যের উপর কোনো আস্থা রাখেন না, কর্মীদের মতামত বা পরামর্শ গ্রহণ করেন না, কর্মীদের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন, কর্মীদের সবসময় একটা চাপের মুখে রাখেন, কর্মীরা প্রতিষ্ঠানকে নিজের ভাবতে পারে না। এই সরকারের সবচেয়ে বড় কি, যারা কর্মী আছে তারা কখন ভাবতে পারে না যে এই প্রতিষ্ঠান আমার। ঠিক আছে, তিন হচ্ছে মুক্ত নেতৃত্ব। মুক্ত নেতৃত্ব। ঠিক আছে, এই মুক্ত নেতৃত্বের বৈশিষ্ট্য দেখো, নেতা কর্মীদের উপর দায়িত্ব নিয়ে নিশ্চিত থাকেন। অর্থাৎ নেতা চলে গেছে, তোমরা কাজ করো, তোমাদের উপর ছেড়ে দিলাম, নিজে কাজ করতে পছন্দ কর না বা আগ্রহী নয়। নেতা নিজে কোনো কাজ করতে পছন্দ কর না এবং কাজের প্রতি কি নয়, আগ্রহী নন, কর্মীদের উপর সুনির্দিষ্ট কোনো আদেশ দেন না, কর্মীদের জবাবদিহিতা আদায় করেন না, সিদ্ধান্ত গ্রহণে সময় বেশি লাগে, অর্থাৎ উনি তড়িৎ কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে ভালো আন্তর্জাতিক সম্পর্ক দলীয় কাজের উপর। এখানে প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে যারা কর্মীরা আছে তাদের মধ্যে যে একটা আন্তঃসম্পর্ক এবং দলভিত্তিক কাজের তাই হচ্ছে আমলাতান্ত্রিক নেতৃত্ব। আমলাতান্ত্রিক নেতৃত্ব। তাহলে এখানে আমরা নেতৃত্বের প্রকারভেদ কয়জনে পেয়েছি, ৬০ জনের। এক হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব, ২ স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, ৩ মুক্ত নেতৃত্ব, ৪ হচ্ছে আমলাতান্ত্রিক নেতৃত্ব। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেতৃত্বের প্রকারভেদ যদি আমরা আলোচনা করি, এখানে কয়জন আমরা নেতৃত্ব পেয়েছি, ৬০ জনের নেতৃত্ব পেয়েছি। ১ গণতান্ত্রিক নেতৃত্ব, ২ স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, ৩ মুক্ত নেতৃত্ব, ৪ আমলাতান্ত্রিক নেতৃত্ব। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা প্রশ্ন করতে পারি, যদি বলি যে কর্মীদের প্রশ্ন করলে তার জবাব দেন, এটা কোন ধরনের নেতৃত্বের বৈশিষ্ট্য, আমরা কোথায় পাই, গণতান্ত্রিক নেতৃত্বে। যদি বলা হয় যে নেতা কর্মীদের আদেশ দিয়ে কাজ আদায় করে নেয়, এই যে আমলাতান্ত্রিক নেতৃত্ব, এটা আমরা বৈশিষ্ট্য আলোচনা করি নাই। আমলাতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য হলো কি, নেতা কর্মীদের আদেশ দিয়ে কাজ আদায় করেন, কর্মীরা নেতা সিয়ে আদর্শকে বড় করে দেখেন এবং পালন করতে বাধ্য থাকেন, সর্বদা নিয়ম মাফিক দায়িত্ব পালন করতে হয়, নেতা সিয়ে নেতা আদেশ এবং ব্যক্তিগত সম্পর্কে সেই শৃঙ্খলা বেশি গুরুত্বপূর্ণ। যদি প্রশ্ন করা হয় নেতা সিয়ে নেতা আদেশ এবং ব্যক্তিগত সম্পর্কে সিয়ে শৃঙ্খলা বেশি গুরুত্বপূর্ণ, এটা কোন নেতৃত্বের বৈশিষ্ট্য, তাহলে আমরা বলবো কি, আমলাতান্ত্রিক নেতৃত্ব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ কিন্তু আমরা আলোচনা করেছি ব্যবস্থাপনা, সমন্বয় ব্যবস্থা কাকে বলে, ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি কি, ব্যবস্থাপনার কার্যাবলী কয়টি, এদের বর্ণনা আমরা দিয়েছি, পরিকল্পনা কি, নেতৃত্ব কি, নেতৃত্বের প্রকারভেদ। ঠিক আছে, এবং প্রতিটি নেতৃত্বে আমরা কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছি, তোমরা এই পর্যন্ত বাসায় ভালো করে দেখবে এবং নেতৃত্বের যে সেই প্রভাব, প্রতিটি নেতৃত্বের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো ভালো করে লক্ষ্য করবে। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত, তোমরা বাসায় ভালো করে দেখবে। বার্ষিক পরীক্ষার জন্য আমি আজকে যে বিষয়টা আলোচনা করেছি, এটা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস। এই যদি ভালো করে পড়ো, ইনশাআল্লাহ এখান থেকে তোমরা কমপক্ষে একটি প্রশ্ন এখান থেকে পাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, ধন্যবাদ।